দুর্নীতি। দেখুন, আমি একটা কথা বলি, বিরোধী দলনেতা যে অভিযোগগুলো করেছেন, আমার বক্তব্য হচ্ছে যারা তদন্ত করছে, অর্থাৎ এই সিবিআই, ইডি, এগুলো তো কেন্দ্রীয় সরকারের সংস্থা, এগুলো তো বিজেপির শাখা সংগঠন, গণসংগঠন বলেই পরিচিত। নির্বাচনের আগেও তো বিজেপি নেতারা এদের নাম করে বলতেন কার অমুকের বাড়ি কাল সিবিআই যাবে, কাল অমুকেরকে ইডি ডেকে পাঠাবে। তো বিরোধী দলনেতা এই কথাগুলো এইভাবে বলে বাজার গরম করছেন কেন? উনি সরাসরি সিবিআই বা ইডি অফিসে যান, সেখানে একটা স্টেটমেন্ট লিপিবদ্ধ করে ওনার কাছে যদি কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থেকে থাকে সেগুলো তদন্তের জন্য তুলে দিয়ে আসুন। শুধুমাত্র কাউকে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য এইভাবে এই কথাগুলো না বলে, আপনি বলছেন আপনার হাতে তথ্য আছে, তদন্ত করছে আপনাদের কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তো তাহলে বাইরে বাজার গরম না করে আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সিবিআই অফিসে, ইডি অফিসে যান, সেখানে গিয়ে একটা স্টেটমেন্ট করে যে আমার কাছে এইগুলো আছে, এগুলো আমি অমুক জায়গা থেকে পেয়েছি, তো সেগুলো তাদের হাতে দিয়ে আসুন। তার বদলে যতক্ষণ আপনি এগুলো করবেন তার দুটো মানে হবে। একটা হচ্ছে ওগুলো অসার বস্তু, আপনি চলতি পরিস্থিতির ঘোলা জলের সুযোগ নিয়ে আপনি রাজনীতি করছেন। আর দ্বিতীয় বিষয়টা থাকবে যে বিজেপি একেবারে দিক নির্দেশ করে দিচ্ছে সিবিআই এবং ইডিকে যে রাজনৈতিকভাবে অমুক অমুককে হ্যারাস করা দরকার, এই দিক নির্দেশটা যেন বিজেপি করে দিচ্ছে। এবার এগুলো আপনি বাজার গরম না করে আপনি যান, আপনি যদি তদন্ত চান তো আপনাদের সিবিআই, আপনাদের ইডি, আপনি কেন বাজারে ঘুরছেন? আপনি তাদের অফিসে যাবেন, তো আপনি তো তাদের অফিসে গিয়ে বলবেন এই আমার তথ্য প্রমাণ, আমি এখানে স্টেটমেন্ট করছি, আমার স্টেটমেন্ট লিপিবদ্ধ করুন, আমার কাছ থেকে তথ্য প্রমাণগুলো সিজ করুন, এবং আমরা এ বিষয়ে ওরা যা করার করবেন। তা আপনি এগুলো করা মানেই তো এটা একটা রাজনৈতিক বাজার গরমের দিকে যাচ্ছে। উনি অভিযোগ করছেন যে করোনার সময় হেলথ রিক্রুটমেন্ট সার্ভিস কমিশনের মাধ্যমে উনি যাই করে থাকুক, ওনার যাই অভিযোগ থাকুক, তার মধ্যে যদি মিনিমাম কোনো সারবত্তা থাকে তাহলে তিনি কেন সিবিআই, ইডি অফিসে যাচ্ছেন না? তিনি কেন সিবিআই আর ইডির কাছে স্টেটমেন্ট করে এই ডকুমেন্টগুলো তুলে দিচ্ছেন না? যদি এই ডকুমেন্টগুলোর কোনো সারবত্তা থাকে তো উনি বাইরে বাজার গরম না করে সিবিআই, ইডিতে গিয়ে বলুন। ওনারাই তো বলতেন ভোটের আগে অমুকের বাড়ি সিবিআই যাবে, অমুককে এবার ইডি ধরবে। তো আপনারা বাইরে কেন কান্নাকাটি করছেন? বাইরে কেন রাজনৈতিক চাপানুতরে যাচ্ছেন? আপনাদের কাছে দেখুন, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হওয়া উচিত। তো সেই তদন্ত হবে না রাজনৈতিক চাপানুতর হবে? তাহলে তদন্তটা করবে কে? তদন্ত তো করবে সিবিআই আর ইডি। তো আপনি বাইরে বাজার গরম করে কি করছেন? আপনার কাছে যদি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য তথ্য প্রামাণ্য থাকে তাহলে আপনি সিবিআই বা ইডি অফিসে যান, স্টেটমেন্ট করুন, কোথা থেকে পেয়েছেন বলুন, তাদের হাতে জমা দিয়ে দিন, মিটে গেল। বলছি, কলতান গ্রেপ্তার কাণ্ডে আজকে কোর্টে বারবার উঠেছে যে এই অডিওটা সোর্স কি, বা পলিটিক্যাল একজন নেতার বা পার্টির কাছে আসে কি করে, এবং পুলিশ কি এই ব্যাপারে তদন্ত করছে? দেখুন, এটা তো মহা সমস্যা। সমস্যা হচ্ছে এই যে এত বড় একটা চক্রান্ত, জুনিয়র ডাক্তারদের উপর হামলা, এই ভিডিওটা বাইরে এসে, এই ভিডিওটা যারা লিক করে দিলেন, এই ভিডিওটা যারা কথা বলেছেন সেসব শিবির থেকেই তো গেছে। তো তারা তো একটা এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। যেখান থেকেই লিক করুক, যারা কথা বলেছেন তাদের মধ্যে থেকে লিক করেছে। এবার সেই লিকটা এত বড় একটা ঘটনা থেকে, অর্থাৎ প্ল্যান যেটা হচ্ছিল ডাক্তারদের গিয়ে মারো, মাথা ফাটাও, যাতে দোষটা দেয়া যায় তৃণমূল কংগ্রেসকে, রাজ্য সরকারকে, যদি এটা সাকসেসফুল হতো ভয়ঙ্কর ঘটনা ঘটত। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আক্রমণ হলে সবাই এক বাক্যে সরকার এবং তৃণমূলকে দায়ী করতেন, চক্রান্তকারীরা তার ব্যবস্থা করেছিল। তাহলে সেইটা বড় কথা
না কে কোথা থেকে কিভাবে এটা পেল সেটা বড় কথা, কন্টেন্টটা ভয়ঙ্কর না অডিওটা বাইরে আসার পদ্ধতিটা বেশি চিন্তার। ফলে যারা অডিওটা করেছেন, যারা ষড়যন্ত্রী, তারা মূল বিষয় থেকে নজর ঘোরাবার জন্য এই কোথা থেকে কি কার কাছে কেন এই কথাগুলো বলছেন। আর বাস্তবটা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলনের উপর রক্তাক্ত আঘাত করে তৃণমূল সরকারের উপর দোষ চাপিয়ে আরো বড় অরাজকতা করার যে চক্রান্ত, সেটা ফাঁস হয়ে গেছে। বলছি, কালকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজে মানে যারা অভিনেতা বা অনেক নানা মহলের, যারা আপনার নাম না করে কখনো নাম করে প্রকাশ্যে আপনার বিরোধিতা করছেন একাধিক বক্তব্য নিয়ে, এবং বলছেন আন্দোলনকে যারা ছোট করছে তাদের মারা উচিত, এমনও বক্তব্য উঠে আসছে। আন্দোলনকে কে ছোট করেছে? জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল বিষয় অর্থাৎ নির্যাতিতার প্রতি ন্যায় বিচার, ধর্ষক এবং খুনিদের গ্রেফতার, এটা তো আমরাও চাই। তো আমি প্রথম দিনে টুইট করেছি, এখানে তো আমরা সবাই একমত, এখানে তো কোনো সমস্যা নেই। আমরা সবাই চাই প্রকৃত দোষী বা দোষীরা ধরা পড়ুক। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরেছে। সিবিআই আরো প্রকৃত ধর্ষণ যারা করেছে বা যে করেছে বা খুনের যারা প্রকৃত খুনি, তাদেরকে অ্যারেস্ট করুক। যদি কেউ এভিডেন্স ট্যাম্পার করে থাকে, যদি তার কোনো তথ্য প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। এখানে তো কারোর সঙ্গে কারোর দ্বিমত নেই। প্রশ্ন হচ্ছে যে সিপিএম, যে বিজেপি, যাদের জমানায় এই ধরনের ঘটনা পরের পর হয়েছে, তারা যখন এই বিচ্ছিন্ন কুৎসিত ঘটনাটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিত করে অরাজকতা তৈরির চেষ্টা করে, আমরা তার বিরোধিতা করেছি। সাধারণ মানুষের আন্দোলনের, নাগরিক সমাজের আন্দোলনের কোনো বিরোধিতা নয়। কিন্তু কোনো পলিটিক্যাল ইভেন্ট যদি হয়ে থাকে, সিপিএম জমানা ভুলিয়ে দেয়া, বিজেপি রাজ্যগুলো ভুলিয়ে দেয়া, তো সেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমার রাজনৈতিক বক্তব্য বা প্রকৃত তথ্য প্রমাণ আমি তুলে ধরব না। এখন সেখানে যদি যাদের যাদের রাগ হচ্ছে, তো সেটা তাদের ব্যাপার। এক মহিলা প্রকাশ্যে বলবে আমাকে এবং দেবাংশুকে পাবলিকলি মারা উচিত, মারলে কে বাঁচায় দেখবো, ইত্যাদি ইত্যাদি, সেটা সমর্থনের। আর পাল্টা যদি একটা থানা পুলিশও করিনি, একটা রসিকতা করলে, আসলে যারা বলছেন তারা অরিজিনাল ভিডিওটা দেখেননি, হাওয়ায় কথা বলছেন, মানে এগুলোর কোনো যৌক্তিকতা নেই। সেলিব্রিটিরা একদম কুণাল ঘোষ এত সমালোচনা নিয়ে পড়েছে কেন? তাহলে আমিও সেলিব্রিটি হয়ে গেছি, তাই সেলিব্রিটিরা যদি এত আমার নাম করে সমালোচনা করেন, তাহলে আমি সেলিব্রিটি হয়ে গেছি, তাই। আর যারা সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছেন, তারা আমার নামের সঙ্গে কোনো তর্কে জোড়ালে একটু লাইক বেশি পাবেন, ফলো বেশি পাবেন। তারা ভাবছেন কুণাল ঘোষকে একখানা ঢিল মারি, কুণাল ঘোষ যদি রিয়াক্ট করে তাহলে আমার সোশ্যাল মিডিয়া একটুখানি রিচ বাড়বে, সেই চেষ্টা করছে। বলছি, সুদীপ্ত রায় আজকে তো ডেকে পাঠিয়েছে সিবিআই, এবং বারবার সুদীপ্ত রায়কে জেরা তদন্তের বিষয় সিবিআই যাদের মনে করবে, ইডি যাদের মনে করবে ডাকতেই পারে। আমরা চাইব নিরপেক্ষভাবে হোক, কিন্তু এটা তদন্ত চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্ত। ফলে তদন্তকারী এজেন্সির পূর্ণ অধিকার আছে তদন্তের স্বার্থে যাকে বা যাদের মনে করবেন ডাকার। এই বিষয়ে কনসার্ন ব্যক্তি যাকে বা যাদের ডাকা হচ্ছে বা তার আইনজীবীরা তারা বিস্তারিত বলতে পারবেন, আমরা পারবো না। বলছি, লাস্টে সৌগত রায় নাম করেই তার যদি জবাব সরকার বলছে তিনি রাজনীতির সঙ্গে যোগী নেই, সাধারণ মানুষের পালসি করে। হ্যাঁ, দেখুন, জহর সরকার ভোটে লড়েছেন কি লড়েননি এটা কোনো আলোচ্য বিষয় হতে পারে না। জহর সরকার ভারতবর্ষের একজন অন্যতম শ্রেষ্ঠ আমলা এবং বাঙালি আমলাদের মধ্যে সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমলাদের মধ্যে একজন। এবং তিনি যে আমলা, তিনি যে সক্রিয় রাজনীতিবিদ নন, তার অন্য জগতের অভিজ্ঞতাটাকে আমরা সম্মান দিচ্ছি বা কাজে লাগাচ্ছি, সেই জন্যই তো তাকে রাজ্যসভায় দেয়া। ফলে কোনো কারণে মতপার্থক্য হতে পারে, কোনো কারণে জহরবাবুর দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, তার সঙ্গে আমাদের মতে না মিলতে পারে, কিন্তু অন্য কোনো শব্দবন্ধ প্রয়োগ করে জহর সরকারের সম্মানহানির করাটা
কোনো অবস্থাতে অন্য কোনো তুলনার মধ্যে যেতে পারে না। জওহরবাবু ভোটে দাঁড়িয়েছেন কি দাঁড়াননি এটা কোনো বড় কথা নয়। জওহরবাবু একজন সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমলাদের মধ্যে অন্যতম, বাংলার গর্ব আমলা জগতে, এবং তার অভিজ্ঞতা যখন দল তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, দল তো এটা জেনেই পাঠিয়েছে যে তিনি রাজনীতিবিদ নন। দল তো সেটা জেনেই পাঠিয়েছে যে তিনি আমলা এবং বিশিষ্ট নাগরিক, জ্ঞানীগুণী মানুষ, সমাজের একটা অন্য শ্রেণীকে তিনি রিপ্রেজেন্ট করেন, এবং তার অভিজ্ঞতাও আমাদের দলের বা বাংলার কাছে জরুরি। সেই কারণেই তো আমরা যা রাজ্যসভায় পাঠিয়েছি। তো ফলে আমার মনে হয় এই জায়গাটা যে জহর সরকার ভোটে দাঁড়িয়েছেন কি দাঁড়াননি, এইভাবে জহর সরকারের মূল্যায়ন করাটার সঙ্গে আমি একমত নই। আচ্ছা, ধর্নাস্থলে যেটা স্বাস্থ্য ভবনের সামনে খুলে নেওয়া হলো, ট্রিপল স্ট্যান্ড ফ্যান, বায়োটয়লেট সরিয়ে নেওয়া হয়েছে, ও চক্রান্ত করা হচ্ছে বলে। কার চক্রান্ত? কে চক্রান্ত করছে? কেন চক্রান্ত করবে? ওরা যতদিন ইচ্ছে বসে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, দাবি মেনেছেন, তারপরে ওনারা চালাচ্ছেন, এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, গোটা দল অনুরোধ করেছে, সরকার অনুরোধ করেছে। বাংলার মানুষ চাইছে যে প্রতিবাদ থাকুক, কর্মবিরতি নয়। তো এখন ডেকোরেটর কেন খুলে নিয়ে যাচ্ছে সেটা আমরা কি করে বলবো? ওনারা কদিনের জন্য নিয়েছিলেন আমরা জানি না, কার কাছ থেকে নিয়েছিলেন জানি না। সেই ডেকোরেটর পুজোর কোনো কাজ আগে থেকে বায়না নিয়ে রেখেছে কিনা জানি না। তারা কেন খুলছে বলতে পারবো না। একটা দোষারোপ একটা চাপিয়ে দিলেই হলো, কিন্তু তারা বলতে পারবেন। যারা ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছিলেন তো তারা বলুন তাদের সঙ্গে কি কথা হয়েছিল, কোন ডেকোরেটরের কথা হয়েছিল। আর সেই ডেকোরেটর আজকে কথা রাখছে না, এরম কোনো বলার দরকার হলে তারা বলুন। হঠাৎ গোল গোল করে চক্রান্ত, চাপ, এই ধরনের কথাগুলো আসছে কোথার থেকে? আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে একটা আপডেট যেটা হয়েছে, আসলে গেস্ট হাউসে সিবিআই নজর দিয়েছে, কারণ টিএমসিপি নেতা আশিস পান্ডে তার যেদিন রাত্রি ব্রাশ করেছেন, ঘটনার দিন চলেবি হোটেলে তিনি ছিলেন, তাকে স্ক্যানারের সিবিআই। দেখুন, আমি এটা বলতে পারবো না যে ওই নামে তৃণমূলের ছাত্র পরিষদ ওরা তৃণমূল ছাত্র পরিষদ বলতে পারবে। ফলে তৃণমূল করতো কি করতো না এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে, তদন্তের স্বার্থে যদি কেউ কাউকে একটা তদন্তে স্ক্যানারে আনে, এটা তো তদন্তের স্বার্থে হতেই পারে। আমি তো আবার বলছি, তদন্তের একাধিক সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ধর্ষণ করে খুন, খুন করে ধর্ষণ, ধর্ষণ করে খুন, নাকি খুন করে ধর্ষণ, নাকি তার আগে অন্য কোনো ধস্তাধস্তি বা মারামারিতে নিহত হওয়ার পর কোনো অপকর্ম সেখানে হয়েছে। এই গোটাটাই তো সিবিআই দেখছে। আমরা শুধু বলছি সিবিআই দ্রুত কনক্লুড করুন এই গোটা বিষয়গুলো। দাদা, একটা বিষয় হচ্ছে যে প্রতি বছরই যখন বন্যা হয়, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা ঘটনাস্থলে যান, জনপ্রতিনিধিরা যান। এবছর যখন মুখ্যমন্ত্রী গেছেন, মনোজ ভৈয়া গেছেন, অন্যান্য জনপ্রতিনিধিরাও গেছেন, তখন অধীর রঞ্জন চৌধুরী, শুভেন্দু অধিকারী তারা বলছেন যে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাবার জন্য বন্যাকে হাস্যকর, অমানবিক কথাবার্তা, সস্তা রাজনৈতিক কথাবার্তা। বন্যা পরিস্থিতি হয়েছে, মুখ্যমন্ত্রী চিরকাল ছুটে গেছেন, চিরকাল। যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও গেছেন। সেখানে তৃণমূলের নেতা কর্মীরা সবাই ছুটে যান, সেই এলাকার তৃণমূলের নেতা কর্মীরা পুরোদস্তুর নেমে পড়েন। মুখ্যমন্ত্রীও গিয়েছেন সেখানে। যদি এই শুভেন্দুবাবু বা অধীরবাবুরা বলেন যে আরজিকর থেকে নজর ঘোরাতে গেছে, তাদের কুৎসিত রুচি এবং মানসিকতা। আপনাদের কে যেতে বারণ করেছিল? কেন যাননি? এত বড় এলাকা, ডিবিসির জন্য এই অবস্থা, কেন্দ্রীয় সরকারের জন্য এই অবস্থা, ইচ্ছাকৃতভাবে বাংলাকে ভাসানো হচ্ছে। আপনারা ঘরে বসে বসে রাজনীতি করছেন, আর বিপদে একজনই ছুটে গিয়ে মানুষের কাছে দাঁড়াচ্ছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার প্রশাসন, তার দল, আর আপনারা ঘরে বসে তাকে সমালোচনা করছেন। তো তাহলে তারা এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাহলে যদি এই ধরনের সমালোচনা করতে হয়, তাহলে তো তাদের এই সব কথাগুলো শুনতে হবে। আরেকটা হচ্ছে যে এক দেশ এক ভোট, এটা নিয়ে কিন্তু প্রসেস ক্রমে আরো এগোচ্ছে। এক দেশ এক ভোট আমরা কোনো অবস্থায় মানি না। এই বিষয়ে যথাসময়ে আমাদের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানাবেন। কিন্তু এর আগেও
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। এর আগেও রামনাথ কোবিন্দ কমিটির কাছে আমাদের সংসদীয় দলের নেতৃবৃন্দ ডেপুটেশন দিয়েছেন। খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষের যা স্ট্রাকচার তাতে এক দেশ এক ভোট হতে পারে না। কারণ লোকসভা ভোটের যা পার্সপেক্টিভ, বিধানসভা ভোটের যা পার্সপেক্টিভ, স্থানীয় ভোটের যা পার্সপেক্টিভ, প্রত্যেকটি আলাদা। আবার উল্টো দিকে যদি দেখা যায়, আমাদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা ঘটে যে কোনো সরকার মাঝপথে, সে সরকারটা পড়ে গেল, মাঝপথে ইলেকশন হলো, তো তাহলে সেই ইলেকশনে যে সরকার আসবে তাদেরও তো 5 বছর থাকতে হবে। ফলে এই ক্যালেন্ডারটা তো কখনো একসঙ্গে সম্ভব নয়। ফলে এই ধরনের যাবতীয় কারণগুলোকে বিশ্লেষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফাভাবে এগোবার চেষ্টা করছে, আমাদের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, যথাসময়ে এ বিষয়ে তাদের আপত্তি কারণ সহ তারা জানিয়ে দেবেন। আজকে মুখ্যমন্ত্রী অ্যাডমিন বৈঠকে বলেছেন, উনি তো ওই ঝাড়খণ্ডের ডিভিসির জল ছাড়া নিয়ে তো এটা তো বরাবরই বলে আসছেন, 3 দিন আর কি সীমানা বন্ধ থাকবে, ঝাড়খণ্ড বাংলার সীমানা বন্ধ রাখার কথা তিনি বলেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং প্রশাসনিক সিদ্ধান্ত। ফলে এখানে আমি কোনো ইন্ডিয়া জোটে কি আরেকজন চ্যালেঞ্জ করছি, বর্ডার বের করার, বর্ডার বন্ধ করার অর্ডার বের করুন, তারপর আমরা দেখে নেব। না, ইন্ডিয়া জোটেরই একজন শরিক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের খুব ভালো সম্পর্ক। তারপরে একটা সামান্য বন্যার পরিস্থিতিতে এইরকম 3 দিনের না, এর নিশ্চয়ই কোনো প্রেক্ষিত আছে, কোনো কারণ আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা একটা প্রশাসনিক সব দিক বিচার করে তিনি যাই বলুন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে দলের তরফ থেকে কোনো মন্তব্য করবই না। হ্যাঁ, বলো বলো। আরেকটা করবো করে না সেটা হচ্ছে যে এই যে বারে বারে আন্দোলনকারী ছাত্ররা কালকে রাত 1টার সময় তারা বারে বারে বলছেন যে সিস্টেমের মধ্যে যে একটা সাফাই চাই, সিস্টেমের সাফাই চাই। সিস্টেমের সাফাইয়ের কথা বলতে গিয়ে তারা মানে বেসরকারি হাসপাতাল, এবারে প্রশ্নটা হচ্ছে যে সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, ওষুধ কোম্পানি, তার সাথে চিকিৎসকদের সংযোগ, বিদেশ ভ্রমণ, বা এই যে সাফাইয়ের কথা বলতে গেলে তো বহু কথাই বলতে হয়, সেটা বটে, কিন্তু মেডিকেল গোটা সিস্টেমটাই সাফাই দরকার। স্বাস্থ্য ভবনের সাফাইয়ের দাবিও তোলা হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে বলবেন? বা কিছুই বলবো না, যে নিশ্চিতভাবে স্বাস্থ্য বিভাগে যদি কোনো অনিয়ম দুর্নীতি থাকে সেগুলো অবশ্যই বন্ধ করা উচিত, শাস্তি হওয়া উচিত। তবে শুধু স্বাস্থ্য ভবনের সাফাই বলে যারা বলছেন, তো শুধু স্বাস্থ্য ভবনের সাফাই কেন, তাহলে সরকারি এবং বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, চেম্বার, ওষুধ কোম্পানি, পেসমেকারের কোম্পানি, অন্যান্য সমস্ত সরঞ্জামের কোম্পানি, ওষুধ কোম্পানি, এই নানা সংক্রান্ত এই সিস্টেমকে যদি সাফাই করতে হয় তাহলে সাধারণ মানুষকে কেন বিল বেশি দিতে হয়? ডায়াগনস্টিক সেন্টার, এত বিল বেশি দিতে হয় কেন? মাঝপথে টাকাগুলো যায় কোথায়? তো এই সমস্ত বিষয়টাই সাফাই হলে গোটা সিস্টেমটা শুদ্ধ সাফাই করা হোক। শুধুমাত্র উত্তর পশ্চিম কোণে একটু সাফাই হবে আর বাকি দক্ষিণ পশ্চিম কোণ ফাঁকা থাকবে, তো এইভাবে তো কোনো সাফাই ফলপ্রসূ হতে পারে না। আর একটা আমি বলি ওই প্রশ্নের সঙ্গে, যে বিশিষ্টরা বা যে ব্যক্তিরা কোনো কনভেনশনে বা কোথাও কোনো বিষয়ে আমাকে সমালোচনা করছেন, আমি অনুরোধ করব উদ্যোক্তাদের, আপনাদের যদি সৎসাহস থাকে তাহলে এই ধরনের কোনো সেমিনার হলে আমাকেও আমন্ত্রণ জানাবেন, যুক্তি, বিষয় কি, কেন, সেগুলো বলার সুযোগ দেবেন। একতরফা বীরত্ব দেখিয়ে কাউকে, একটা অস্থির পরিস্থিতি চলছে, একটা হাওয়া, তো সুতরাং সেইখানে যাকে পাচ্ছি তাকে গালাগালি করে যাই, এটা করবেন না। আমি সমস্ত বিশিষ্টদেরও বলছি, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, যদি কোনো ভুল কিছু করে থাকি বলে আপনাদের মনে হয়, হয় সরাসরি কথা বলবেন, নইলে এমন একটা তাহলে গিয়ে বলবেন যেখানে আপনি বক্তৃতা দিচ্ছেন সে ঘরটায় আমি নেই, আপনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন নাম করে বা না করে, তাহলে আপনারাও বলুন যে আমরা কুণাল ঘোষের সমালোচনা করব, আপনারা একটু কুণাল বাবুকেও ডেকে রাখবেন। মানুষ দুপক্ষের কথা শুনবেন, মানুষ দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবেন। আমি খোলাখুলি সবিনয় ওপেন চ্যালেঞ্জ করছি
যারা এই সমস্ত এই সেমিনার, ওয়ার্কশপ, হ্যাঁ, গণমঞ্চ, যারা বিশিষ্টরা গিয়ে, তিনি ডাক্তার হতে পারেন, তিনি অভিনেতা অভিনেত্রী হতে পারেন, যারা আমার নাম করে বা নাম না করে ইঙ্গিত করে সমালোচনা করছেন, যদি সাহস থাকে, সৎসাহস থাকে, বলে দিন যে আমি কুণাল ঘোষের সমালোচনা করব, ওনাকেও ডেকে আনা হোক, একা যাব, একা যাব, গোটা হলে আপনারা থাকবেন, একা যাব, আমি আমার লজিক বলবো, আমি দেখব মানুষ কোন লজিকটা গ্রহণ করেন। मेरा एक ही हिंदी ये बात तुम्हारा है क्या वो স্বপন দেবনাথ করে কি হিন্দি বাংলা খুব কঠিন ব্যাপার হয়। হিন্দি বুঝিয়ে দেবো এটা ये रूबिक क्यूबर मतलब सिस्टम। दादा, राज्य में जो बाढ़ का सिचुएशन है उसमें ममता बनर्जी गई थी देखने, साथ में केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार भी गए थे परिदर्शन करने। इसे लेकर शुभेंदु अधिकारी ने ट्वीट किया है कि मुख्यमंत्री ममता बनर्जी फोटो सेशन करने की। देखिए, ममता बनर्जी आज नहीं, कई वर्षों से जब पब्लिक ये फ्लड और किसी तरह कोई प्रॉब्लम में पब्लिक पड़ता है तो ममता बनर्जी स्पॉट में पब्लिक के साथ खड़ा होता है। ये नई कोई बात नहीं है। आज भी, अभी भी ममता बनर्जी फ्लड सिचुएशन देखने वहां पर चला गई और उनके साथ खड़ा है। ये ऑपोजिशन वालों पूरा चीप पॉलिटिक्स कर रहा है। उसका लीडर वो नरेंद्र मोदी जी तो वो हेलीकॉप्टर से देखता है, हेलीकॉप्टर से, और ममता बनर्जी पानी में उतरकर पाँव डुबाकर पब्लिक के साथ खड़ा होता है। ये फर्क है। वन नेशन वन इलेक्शन जो अभी केंद्रीय ये जो वन नेशन वन इलेक्शन, हम लोग इसको अपोज कर रहे हैं। प्रॉपर टाइम में हमारा टॉप लीडरशिप इसका पूरा एक्सप्लेनेशन दे देंगे, लेकिन इसके पहले हम इतना तक कह सकता है कि ये हमारा देश में ये लॉजिकल नहीं है। ममता बनर्जी इसके ऊपर खत लिखे, पूरा इलाबोरेटली खत लिखे, उसका जो ओपिनियन है बता चुकी है। हमारा डेलीगेशन रामनाथ कोविंद कमेटी को मिल चुका था। हमारा देश का जो सिचुएशन है, इसमें ये एक देश एक वोट ये नामुमकिन है। दादा, अभी तक देखा गया कि मीटिंग होने के बाद भी जूनियर डॉक्टर्स अपना प्रोटेस्ट खत्म नहीं कर रहे। देखिए जूनियर डॉक्टर्स लोगों को जो ओरिजिनल डिमांड है जस्टिस का, उसका साथ हम लोग सहमत है। ममता दीदी सहमत है, अभिषेक सहमत है, सरकार सहमत है, सब लोग सहमत है। लेकिन ये जो काम बंद का जो प्रोग्राम उनका चल रहा है, इसमें लाखों लोगों, जो गरीब लोग जो सरकारी अस्पताल में ट्रीटमेंट के लिए जाता है, बहुत बुरी तरह से वो हैरेस्ड हो रहा है। इसीलिए सरकार जब बार बार ऑनरेबल चीफ मिनिस्टर मीटिंग किया, कई स्टेप्स लिया है, कभी ट्रांसफर भी किया है, तो अभी तो उनको काम पे लौटना चाहिए। बात होती रहेंगी, प्रोसेस चलते रहेंगे, लेकिन उनको तो काम में लौटना चाहिए। ये तो अभिषेक बनर्जी जी भी ट्वीट करके रिक्वेस्ट किया है। देखिए, मिनिस्टर स्वपन देवनाथ जो बात कही थी, मैं उसको सपोर्ट नहीं कर रहा हूं, लेकिन आप ये समझिए, ये 2-4 दिन पहले एक ऐसा इंसिडेंट हमारा सामने आया सोधपुर का, जहां पे ये रात वाला जो मूवमेंट था, वहां पर किसी लड़की और किसी लड़के को जो जाने पहचान हो गई थी, और उसके बाद उसका अंदर में कम्युनिकेशन चल रहे थे, उसके बाद गैंग रेप हो गया है वो लड़की। इसीलिए स्वपन जी ने जो बात बोला है वो शायद उसी तरह नहीं बोलना चाहिए, लेकिन ये जो कॉशियस करने का जो मैसेज है वो इंपॉर्टेंट है। वो सबको ये राइट है, मूवमेंट में जाने का राइट है, दिन में जाने का राइट है, रात में जाने का राइट है, पुरुष को राइट है, महिलाओं को राइट है। लेकिन जो अनफॉर्चुनेट इंसिडेंट हो गया है, उससे थोड़ा एक मैसेज कॉशियस रहने का बात भी जरूरी है।